মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। সকালে মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল দেয়াসিনী। ও দেখল ওর ভাই পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেয়াসিনী দেখল নীলার্কর চোখ লাল। তাড়াতাড়ি উঠে নীলার্ককে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? তুই কাঁদছিলি কেন? ওর ভাইকে চুপ থাকতে দেখে দেয়াসিনী আবার নরম স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে বল, আমাকে বলবি না? নীলার্ক চোখ নামিয়ে নিল। কিছুক্ষণ পর বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সকালে তোর টেক্সট দেখলাম। আমার জন্য কাল রাতে খেলি না কেন দি ভাই? এখন কিছু খেয়ে নে। দেয়াসিনী হালকা স্বরে বলল, এখন কি আমি একাই খাবো? তাহলে বাদ দে, আমার ঘুম পাচ্ছে। নীলার্ক এবার বলল, ঘুমোস না, দাঁড়া, আমি দুজনের জন্যই ম্যাগি করে আনছি। দেয়াসিনী বলল, কি হয়েছে এখনো কিন্তু বললি না? নীলার্ক কিছুক্ষণ দেয়াসিনীর দিকে চেয়ে থেকে বলল, আমি চেষ্টা করলেও কখনো তোর মতো হতে পারবো না দি ভাই। দেয়াসিনী অবাক হয়ে জানতে চাইল, আমার মতো হতে যাবি কেন? ও দেখল নীলার্কর চোখে গাঢ় কোনো ব্যথা। জিজ্ঞেস করল, কি হয়েছে বলবি কি? কিছু না বলেই নীলার্ক উঠে চলে গেল রান্নাঘরে। দেয়াসিনী চুপচাপ শুয়ে রইল বিছানায়। শ্রমিকের চিন্তা জোর করে মাথা থেকে সরালো দেয়াসিনী। ও ঠিক করল, দুঃখটা আর কিছুদিন সয়ে গেলে না হয় শ্রমিকের কথা ভাববে। কাল পূর্বার সঙ্গে একবার ফোনে কথা হয়েছিল ওর। সবার খোঁজ নিয়েছিল দেয়াসিনী। শুনেছিল দেবযানী এখন আস্তে আস্তে একটু স্বাভাবিক হচ্ছে, যদিও বাড়ির বাইরে যায় না আর ফোন ব্যবহার করা এখনো শুরু করেনি। তবু দেয়াসিনী স্বস্তি পেয়েছিল। রান্নাঘর থেকে বাসনের টুংটাং আওয়াজ পাচ্ছিল। ওর ভাইয়ের কথা ভাবছিল দেয়াসিনী। ভাই এত চাপা, এর আগে কখনো এতবার কিছু জিজ্ঞেস করতে হয়নি দেয়াসিনীকে। দেয়াসিনীকে সব কথা খুলে না বললে নীলার্ক শান্তি পেত না। দেয়াসিনী ফোনটা হাতে নিতে যাবে, তখনই ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল। ও গিয়ে দরজা খুলতেই দেখল সৌম্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেয়াসিনীকে দেখে সৌম্য হেসে বলল, গুড মর্নিং, খুব সকালে চলে এলাম, অসুবিধে হলো না তো? দেয়াসিনী হেসে না না বলতেই ওর চোখে পড়ল সৌম্যর হাতে অনেকগুলো প্যাকেট। দেয়াসিনী হেল্প করার জন্য হাত এগিয়ে দিয়ে জিজ্ঞেস করল, এসব কি? সৌম্য হেসে বলল, আপনার ভাই তো কাল আমার সঙ্গে গাদাগুচ্ছে শপিং করে সব বোঝা আমার একার ঘাড়ে চাপিয়ে নিজে খালি হাতে বাড়ি ফিরলেন। তা সে কোথায়? এখনো ঘুমোচ্ছে? বলতে বলতেই নীলার্কর ঘরের দিকে এগোল সৌম্য। কিছু একটা মনে পড়াতে সৌম্য পেছন ফিরে দেয়াসিনীকে বলল, এই যা, আসল কথাটাই তো বলা হয়নি। আমার বিয়ে 5 দিন পর, নীলু বলেছে তো তোমাকে? দেয়াসিনী প্রথমে অবাক হয়েও খুব খুশি হল। বলে ফেলল, হ্যাঁ, একেবারেই অপ্রত্যাশিত। কি ব্যাপার বলতো, লুকিয়ে চুরিয়ে করছিস নাকি? এত দেরিতে জানলাম কেন? সৌম্য হো হো হেসে বলল, আরে আমি নিজে কাল জানার পরই নীলুকে ডেকে শপিং করলাম। আসলে আমি ক্যানাডা যাওয়ার আগে ইলোরার বাবা চাইছেন আমরা বিয়েটা সেরে নিই। আমারও যে খুব ইচ্ছে ছিল এত তাড়াহুড়ো করার তা নয়, আসলে ইলোরাও চাইছিল, তো কাল বাড়িতে কথা বলে ডিসিশনটা নিয়েই ফেললাম। দেয়াসিনী স্মৃতিতে একটা নাম হাতড়াল, ইলোরা। নামটা চেনা লাগলো ওর। মনে করতে পারল না কোথায় যেন শুনেছিল। এদিকে সৌম্যর গলার আওয়াজ পেয়ে নীলার্ক বাথরুমে ঢুকে গেছিল। সৌম্য ওর ঘরে আসছে টের পেয়েই জলের কলটা জোরে ছেড়ে দিল নীলার্ক। ও কোনোভাবেই সৌম্যর মুখোমুখি হতে চাইল না। নীলার্ক ভাবছিল কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। এত সকালে এলো সৌম্য, প্রায় ঘন্টাখানেক তো থাকবেই। নীলার্ক ভাবল এতক্ষণ ওর পক্ষে বাথরুমে থাকা সম্ভব নয়। তাই কিছুক্ষণ বাদে ও বেরিয়ে এলো ঘরের ভেতর। এসে দেখল সৌম্য ওর বিছানায় টান টান শুয়ে আছে। নীলার্ককে দেখে সৌম্য তড়াক করে বিছানায় লাফিয়ে উঠে বলল, কি রে, আমি তো ভাবলাম আজ আর বেরোবি না। শরীর কেমন আছে এখন?
আচ্ছা, কাল কি হয়েছিল বলতো এবার? নীলার্ক সৌম্যর দিকে তাকালো না, চেয়ারে বসে বলল, কিছুই হয়নি, বললাম তো, প্রেশার লো হয়েছিল হয়তো। সৌম্য জিজ্ঞেস করলো, এখন কি হয়েছে? নীলার্ক বুঝতে না পেরে তাকালো ওর দিকে। মানে? সৌম্যর চোখে চোখ পড়তেই নীলার্ক চোখ সরিয়ে নিল। সৌম্য জানতে চাইল, এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? নীলু, সত্যি করে বলতো, ইলোরাকে তোর পছন্দ হয়নি না রে? নীলার্কর বুক কেঁপে উঠল অল্প। ও সৌম্যর মুখের দিকে তাকালো। নিজের ভালোবাসার মানুষটিকে একমাত্র কাছের বন্ধুর পছন্দ হয়নি? এই একটা অসহায় সরল বিশ্বাস নিয়ে সৌম্য তাকিয়ে আছে নীলার্কর দিকে। নীলার্ক চোখ ফিরিয়ে নিল, উঠে দাঁড়িয়ে বলল, কাল থেকে দিভাই কিছু খায়নি। আমি খাবার বানাচ্ছিলাম, তুই খাবি তো? দাঁড়া, আনছি। বলেই রান্নাঘরে চলে গেল। এসে দেখল দেয়াশিনী 3টে কাপে চা ঢালছিল। ওকে দেখে বলল, তুই উঠে এলি কেন? নীলার্ক কোনো উত্তর দিল না, শুধু বলল, আজ কলেজ যাব না। সৌম্য বেরিয়ে গেছিল সকালেই। দুপুরে খাওয়া দাওয়া করে নীলার্ক দেখল দিভাই একটা মোটা বই নিয়ে বসল। ও দিভাইয়ের ঘর থেকে নিজের ঘরে এলো। কাল থেকে ফোন সুইচড অফ করে রেখেছিল নীলার্ক। এখন অন করে দেখল ইলোরার অনেকগুলো মিসড কল। মিসড কলগুলো দেখে মাথার ভেতরের রাগটাকে ভোঁতা লাগলো ওর। কেমন একটা তেতো বিস্বাদ ছড়িয়ে পড়ল সারা মুখে। চোখ বুজে চেয়ারে হেলান দিতেই সৌম্যর মুখটা মনে পড়ল নীলার্কর। নীলার্ক 2 হাতে নিজের মাথা চেপে ধরল। সেদিন সৌম্য চলে যাওয়ার পর আজ 3 দিন ধরে নীলার্ক অনেক রাত করে বাড়ি ফিরছিল। কলেজ যায়নি, অফিসে বেশি বেশি করে অ্যাসাইনমেন্ট নিচ্ছিল। ফোন বেশিরভাগ সময়েই ও সুইচড অফ রাখে। দেয়াশিনী বোঝার চেষ্টা করছিল ওর ভাইকে, কিন্তু নীলার্কর মুখে কোনো কথা নেই। এই কদিন নীলার্ককে না পেয়ে সৌম্য এসে ফিরে যাচ্ছিল। আজ সৌম্য অনেকক্ষণ অপেক্ষা করল নীলার্কর জন্য। কলিং বেল বাজতেই দেয়াশিনী দরজা খুলল। ভেতরে ঢুকে সৌম্যকে একেবারেই এক্সপেক্ট করেনি নীলার্ক। সারাদিন ছোটাছুটির পর নীলার্কর ক্লান্ত লাগছিল। সৌম্যর মুখোমুখি পড়ে গিয়ে ক্লান্ত গলাতেই ও সৌম্যকে বলল, কাল সকালে কথা বলি, আজ খুব টায়ার্ড আমি। নীলার্কর পেছন পেছন ওর ঘরে এসে সৌম্য বলল, কাল তোকে কোথায় পাবো? ফোনে পাই না, তোর দেখা পাই না। কি হয়েছেটা কি নীলু? পরশু আমার বিয়ে, কাল সারাদিন তুই আমার সাথে থাকবি। নীলার্ক বলল, থাকবো। সকালটা হবে না, বিকেলে থাকবো। সৌম্য বলল, কথা দিচ্ছিস কিন্তু? নীলার্ক ঘাড় নাড়তেই সৌম্য বেরিয়ে গেল। নীলার্ক ধপ করে বসে পড়ল বিছানায়। পরশু ওর প্রেমিকার সঙ্গে ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওর কেমন ব্যবহার করা উচিত ও বুঝতে পারল না। পরদিন সকালে নীলার্কর ঘুম ভাঙল ফোনের শব্দে। প্রথমে ভাবল অফিসের ফোন, হাতে নিয়ে দেখল ইলোরা ফোন করছে। বিরক্তিতে ফোনটাকে দূরে সরিয়ে দিল। টুম করে একটা মেসেজ ঢুকল। নীলার্ক খুলে দেখল ইলোরা একটা অ্যাড্রেস পাঠিয়েছে। নিচে লেখা, আজ সকাল 11টায় ইলোরা সেখানে ওর জন্য অপেক্ষা করবে। মেসেজটা সিন করে রেখে দিল নীলার্ক। ভাবল ইলোরা যা পারে করুক, ও যাবে না। কিছুক্ষণ পর আবার একটা মেসেজ ঢুকল। নীলার্ক এবার ফোনটাকে সুইচড অফ করতে গিয়ে দেখল ইলোরা লিখেছে, 11টার 1 ঘন্টার মধ্যে নীলার্ক না গেলে ইলোরা নীলার্কর বাড়ি চলে আসবে। নীলার্ক এবার চিন্তায় পড়ল। ইলোরা ওর ফ্ল্যাট চেনে। মা এখানে থাকাকালীন ইলোরাকে একবার বাড়িতে এনেছিল নীলার্ক। ইলোরা সেদিন জোর করেছিল ওকে আনার জন্য। নীলার্কর মনে পড়ল সেদিন দিভাইয়ের কোচিং ছিল, তাই দিভাই ইলোরাকে দেখেনি, কিন্তু মায়ের ইলোরাকে বেশ পছন্দ হয়েছিল। দেয়াশিনী তখন পরীক্ষার চাপ নিয়ে এত বেশি ব্যস্ত ছিল, নীলার্ক দেয়াশিনীকে ইলোরার ব্যাপারে পরেও কিছু বলার সুযোগ পায়নি। তাই এখনও দেয়াশিনী কিছু জানে না ইলোরার ব্যাপারে। নীলার্ক ভাবল ও বাড়ি থেকে বেরিয়ে গেলেও দেয়াশিনীর এখন কোচিং নেই, বাড়িতেই থাকবে। ইলোরা সত্যি সত্যি বাড়ি চলে এলে ওর দিভাইয়ের খুব অসুবিধে হবে। তার চেয়ে ইলোরার সাথে দেখা করে নেবে, এটাই ঠিক করল।
11টার কিছু পরে ইলোরার দেয়া অ্যাড্রেসে পৌঁছল নীলার্ক। দূর থেকে ইলোরাকে একটা জিন্সের হট প্যান্ট আর অফ হোয়াইট স্লিভলেস টপ পরে ক্যাফে সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখল নীলার্ক। কাছে যেতে ইচ্ছে না করলেও দূরে কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর দুবার জোরে শ্বাস টেনে ভেতরের আবেগকে সামলে নিয়ে ইলোরার সামনে গিয়ে দাঁড়াল। নীলার্ককে দেখে ইলোরা কাছে এসে ওকে জড়িয়ে ধরতে চাইল। মুহূর্তে কঠিন হয়ে গেল। শান্ত গলায় নীলার্ক সোজাসুজি প্রশ্ন করল, কি চাইছো তুমি? ইলোরা উত্তর দিল, তুমি এরকম অদ্ভুত আচরণ করছো কেন নীল? আমার ফোন ধরছো না, মেসেজের রিপ্লাই দিচ্ছ না, সৌম্যর সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছ। আমি আজ ওর কথা শেষ হওয়ার আগেই নীলার্ক বলে উঠল, সৌম্য আর আমার ব্যাপারে তোমাকে কথা বলতে হবে না। অন্তত সৌম্যর প্রতি তোমার চেয়ে আমার শ্রদ্ধা অনেক বেশি। আর অদ্ভুত অদ্ভুত ব্যবহার কোনটাকে বলছো তুমি? সবকিছু থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চেয়েছি শুধু। ইলোরা ওর খুব কাছে নিজের মুখ এনে বলল, আমার থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছ? এত কাছ থেকে ইলোরাকে দেখে নীলার্কের গলার কাঠিন্য সরে গিয়ে করুণ হয়ে এলো এবার। আকুতি মেশানো গলায় ইলোরার দিকে চেয়ে নীলার্ক প্রশ্ন করল, কেন ইলোরা, কেন? গলা প্রায় বুঝে এলো নীলার্কর। নীলার্ক আরও এলোমেলো হয়ে যেতে লাগলো। এবার ইলোরা কেটে কেটে বলল, কেন মানে? এখন তুমি কেন জিজ্ঞেস করছো নীল? তুমি জানতে না কিছু? সবটা জেনে শুনেই তুমি কাছে এসেছিলে। নীলার্ক উত্তর দিল, আমি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে আগের প্রেম থেকে বেরিয়ে আসবে, তোমার সময় লাগবে, কিন্তু তাই বলে বিয়ে? নীলার্ক অন্য পাশে চোখ ফেরাতে ইলোরা বলল, তাতে কি হয়েছে? সৌম্য আমাকে ভালোবাসে। নীলার্ক আহত চোখে ইলোরার দিকে তাকিয়ে বলল, আর আমি? ইলোরা চোখ সরালো অন্যদিকে। কিছুক্ষণ পর বলল, আমি সৌম্যকে ভালোবাসি। নীলার্ক স্পষ্ট করে বলল, একদম মিথ্যে কথা বলবে না তুমি। ভালোবাসো তাই দিনের পর দিন ওকে ঠকাচ্ছিলে? ইলোরা শোনো, আজ সৌম্যর জায়গায় অন্য কেউ থাকলে আমি তোমাকে হয়তো ভুলে যেতে পারতাম, তোমার ভালো চেয়ে তোমার থেকে নিঃশব্দে দূরে সরে যেতাম। কিন্তু কিন্তু সৌম্য আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি নিজের দাদার মতো ভালোবাসি। এতগুলো দিন, 1.5টা বছর তোমার সঙ্গে থেকে ওকে আমিও ঠকিয়েছি। ইলোরা নীলার্কর হাত ধরে বলল, শান্ত হও নীল, তুমি তখন জানতে না সৌম্য আমার প্রেমিক। নীলার্ক হাত ছাড়িয়ে নিয়ে বলল, তাতে কি ইলোরা? তুমি জানো এখন আমার নিজেকে কি করতে ইচ্ছে করছে? নিজের ওপর কতটা ঘেন্না হচ্ছে। আমি ক্ষমা কিভাবে চাইব সৌম্যর কাছে? আমাদের দুজনকে ও নিজের চাইতেও বেশি ভালোবাসে, আর আমরাই ওকে ঠকিয়েছি। সৌম্য কি করে সহ্য করবে এটা? আমি বেঁচে আছি কেন? নীলার্ক নিজের মাথা 2 হাতে চেপে ধরে কান্না চাপল। ইলোরা নীলার্কর মাথায় হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিল। ও বুঝল নীলার্কর এখন পাগল পাগল লাগছে। ইলোরা একটু চারপাশে তাকালো। ওর মনে হলো নীলার্ককে নিয়ে কোথাও একটু বসে শান্তভাবে কথা বললে ভালো হতো। ইলোরা ক্যাফের ভেতরে যেতে চেয়েছিল, নীলার্ক যেতে চায়নি। নীলার্ক বলেছিল মাথা গরম হলেও আজ রিয়্যাক্ট করতে পারে, তাই ওরা ক্যাফের সাইডে ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিল। ইলোরা এবার সংযত স্বরে বলল, পাগলামো করো না। তুমি কি সৌম্যর কাছে ক্ষমা চাইবে ভাবছ? ক্ষমা চাইলে কিন্তু সবটা বলতে হবে নীল। নীলার্ক মাথা তুলে বলল, আমি আসি এবার, আমার দেরি হয়ে যাচ্ছে। ইলোরা বলল, তুমি কাল আসবে তো? নীলার্ক ভেজা চোখে একবার আকাশের দিকে তাকিয়ে রাস্তায় নেমে দাঁড়ালো। ইলোরার দিকেও আর ফিরে দেখল না। বাড়ি ফিরে নীলার্ক দেখল সৌম্য ওর 2 ভাইয়ের সঙ্গে গল্প জুড়েছে। নীলার্ককে দেখে সৌম্য বলল, চল চল নীলু, একেবারে তৈরি হয়নি, সারাদিন কিন্তু প্রচুর কাজ আজ। তোর 2 ভাই তো ইলোরার বাড়ি থেকেও কালকে নেমন্তন্ন পেয়েছে রে। নীলার্কর শরীর শিরশির করে উঠল। ও চোখে প্রশ্ন নিয়ে তাকালো 2 ভাইয়ের দিকে। দেয়াসিনী নীলার্ককে অবাক হতে দেখে বলল, আরে তোর তমসাকে মনে নেই? আমার রুমমেট ছিল, ওর দিদির সঙ্গেই তো সৌম্যর বিয়ে। আবার বলল,
তমসা একবার ইলোরার সাথে আমার কথা বলিয়ে দিয়েছিল। বাপ্পা, কি গম্ভীর গলা, আমার এখনো মনে আছে। সৌম্য দেয়াসিনীর কথা শুনে হো হো করে হেসে বলল, হ্যাঁ, এখন একদম পাল্টে গেছে ও। সবসময় হাসে, ইয়ার্কি করে, মজা করতে খুব ভালোবাসে। নীলার্ক ওর ঘরে চলে এলো। কিছুক্ষণ পর সৌম্য ওকে নিয়ে বেরিয়ে পড়ল। দেয়াসিনী ভাবছিল পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার জলপাইগুড়ি ফিরবে। বাড়িতে, চা বাগানে অনেক দিন যাওয়া হয়নি। দেয়াসিনীর মনে হলো ওর ভাইয়ের অফিসে এখন যা চাপ, নীলার্ক হয়তো এখন যেতে পারবে না। ও ঠিক করল সৌম্যর রান্নার মাসিকে ততদিনের জন্য বলে যাবে। ফোনটা হাতে নিয়ে একটা মেসেজে চোখ আটকে গেল ওর। দিঘির মেসেজ। শি ইজ প্রেগনেন্ট। দেয়াসিনী চোখ বন্ধ করল। কতক্ষণ একভাবে চোখ বন্ধ করে ও শুয়েছিল জানে না। কলিং বেলের শব্দে উঠে বসল দেয়াসিনী। ঘর অন্ধকার, তাও দেয়াসিনী আলো জ্বালল না। অন্ধকারেই ও এক ঘর থেকে অন্য ঘরে, অন্য ঘর থেকে বাইরের ঘরে এসে দরজায় দাঁড়ালো। দরজা খুলে নীলার্ককে দাঁড়িয়ে থাকতে দেখল দেয়াসিনী। দরজা থেকে সরে দেয়াসিনী যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারে নিজের ঘরে ফিরে এলো আবার। নীলার্কও আজ সব ঘর অন্ধকার দেখেও কিচ্ছু বলল না। নিজের ঘরে গিয়ে চেয়ারে বসে পড়ল। অনেকক্ষণ একভাবে বসে থাকার পর ঘরের আলো জ্বালল নীলার্ক। তারপর টেবিল থেকে ওর ডায়েরিটা টেনে কিছু লিখতে শুরু করলো। অনেক রাতে দেয়াসিনী নীলার্কর ঘরের দরজায় এসে দাঁড়ালো। ও দেখল টেবিলে বসে ওর ভাই কিছু লিখছিল। দরজায় দাঁড়িয়েই দেয়াসিনী ওর ভাইকে দেখল কিছুক্ষণ। নীলার্কর টেবিলের পাশে বিছানায় গিয়ে বসল দেয়াসিনী। নীলার্ক ডায়েরি ভাঁজ করে তাকালো দেয়াসিনীর দিকে। দেয়াসিনী বলল, কাল তোর সৌম্যর বিয়ে, তুই এরকম মন মরা, শুকনো, ডিপ্রেসড হয়ে আছিস কেন? কি হয়েছে? নীলার্ক একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে বোতল নিয়ে জল খেতে শুরু করলো। দেয়াসিনী এবার বলল, ইলোরার সাথে তোর খুব বন্ধুত্ব, তাই না? দুজন পাবেও যাস একসাথে। নীলার্ক জল খাওয়া শেষ করে তাকালো ওর দিভাইয়ের দিকে। বলল, তুই দেখেছিলি? দেয়াসিনী বলল, তমসা বলেছিল। নীলার্ক আর কিছু না বলে মাথাটাকে টেবিলের ওপর নামিয়ে ঝুঁকে বসল। ধীরে ধীরে দেয়াসিনীকে বলল, আমাকে তোর চা বাগানে নিয়ে যাবি দিভাই? আমাকে তোর সঙ্গে নিয়ে যাবি কোথাও? দেয়াসিনী নীলার্কর কাঁধ ছুল। নীলার্ক বলল, দিভাই তুই চাকরি পেলে আমরা তিনজন শিলং যাব। বাবার সাথে আমরা শেষবার ওখানেই গেছিলাম। আচ্ছা দিভাই, জীবনের ওপারে যে জগৎ, তাতে কি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের জন্য অপেক্ষা করে থাকে হাসি মুখে? দেয়াসিনীর চোখে জল চলে এলো ওর বাবার কথা ভেবে। বলল, থাকে, নিশ্চয়ই থাকে। দেয়াসিনী উঠে এলো নিজের ঘরে। পর মুহূর্তেই দেয়াসিনীর মনে হলো, নীলার্ককে এই উত্তর কেন দিল? দেয়াসিনীর চিন্তা হলো, নীলার্ক এইভাবে কথা বলছিল কেন? ভাবল, অন্য সময় হলে ও ওর ভাইকে হয়তো অন্যরকম কিছু বলতো। কিন্তু তখন দেয়াসিনীর নিজেরও কি তাই মনে হচ্ছিল ওর বাবার কথা ভেবে? দেয়াসিনী আবার নীলার্কর ঘরে এলো। এসে দেখল নীলার্ক ডায়েরিটা বুকে জড়িয়ে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। ডায়েরিটা ওর ভাইয়ের হাত থেকে নিয়ে টেবিলে রাখলো দেয়াসিনী। একবার ভাবলো ভাইকে বিছানায় শুতে বলবে কিনা, কিন্তু নীলার্কর ক্লান্ত মুখ দেখে ওকে আর ডাকলো না দেয়াসিনী। আলো নিভিয়ে ও চলে এলো ওর ভাইয়ের ঘর থেকে। পরের দিন ভোরবেলা কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে দেয়াসিনী দরজায় খুব হাঁকডাক শুনতে পেল। ড্রয়িং রুমে গিয়ে দেখল ওর ভাই আর সৌম্যর বাকি বন্ধুরা জলপাইগুড়ি থেকে এসে হাজির হয়েছে। নীলার্ক ওদের মজা করে বলল, বরের বাড়ি না গিয়ে এ বাড়িতে হামলা কেন? হ্যাঁ? ওর এক বন্ধু বলল, সৌম্য বলেছে তোকে তুলে নিয়ে যেতে, ও আজ আসতে পারবে না। তুই নাকি আজকাল ভুল করে ওর বাড়ির রাস্তা মারাচ্ছিস না, এত ব্যস্ত। দেয়াসিনী দেখল নীলার্ক আর কথা না বাড়িয়ে রেডি হতে গেল।
দেয়াসিনী নীলার্ককে জিজ্ঞেস করল, রাতের জন্য তোর কোন জামাটা বের করে রাখবো ভাই? নীলার্ক বলল, দরকার নেই, আমি দেখে নিয়েছি। আর কোনো কথা না বলে নীলার্কর বন্ধুদের সাথে বেরিয়ে গেল। দেয়াসিনীকেও সৌম্য বারবার যেতে বলেছিল আজ, কিন্তু দেয়াসিনীর ইচ্ছে করল না। রাত 8টা নাগাদ নীলার্কর ফ্ল্যাটের চাবি খুলে ঘরে এসে ঢুকল। ঘর ফাঁকা, দিদিভাই বিয়ে বাড়িতে। সকাল থেকে এক মুহূর্তের জন্য সৌম্য আজ ওকে ছাড়েনি। সন্ধেবেলা নীলার্ক রেডি হবে বলে বাড়িতে আসতে চেয়েছিল। সৌম্য নতুন জামা বের করে দিয়েছিল ওকে। বরযাত্রী যাওয়ার সময় সৌম্য ওর গাড়িতে জোর করে তুলতে চেয়েছিল নীলার্ককে। নীলার্ক এক বন্ধুকে নিয়ে জোর করেছিল বাইকে করে যাবে বলে। সৌম্য সঙ্গের বন্ধুটিকে দেখে রাজি হয়েছিল। এবার মাঝ রাস্তায় গিয়ে দিদিভাইয়ের শরীর খারাপের গল্প দিয়ে বন্ধুটিকে বাইক নিয়ে বিয়ে বাড়ি চলে যেতে বলে বাড়ি ফিরে এলো নীলার্ক। কি করে দেখতো ও ইলোরাকে বিয়ের সাজে? আলো না জ্বালিয়ে অন্ধকারে ওর নিজের ঘরে এসে দরজা বন্ধ করল নীলার্ক। নিজের কোটটা খুলে ছুঁড়ে ফেলল বিছানায়। ল্যাপটপে একটা ফোল্ডার খুলে ইলোরার ছবিগুলোর দিকে নীলার্ক তাকিয়ে থাকল বেশ কিছুক্ষণ। প্রতিবার ওদের দেখা করার সময় ও যে ছবিগুলো তুলত, এতে সব রাখা। সব ছবি ইলোরাকে পাঠায়ও নি। ভেবেছিল ইলোরার জন্মদিনে একসাথে সারপ্রাইজ দেবে। ফোল্ডারটা ডিলিট করার আগে ও একবার ভাবলো ইলোরাকে সেন্ড করবে। একটু ভেবে ছবিগুলো না পাঠিয়ে ফোল্ডারটা একেবারে মুছে ফেলল। তারপর অন্য একটা ফোল্ডার খুলল নীলার্ক। এখানে প্রচুর ভিডিও, ওর আর সৌম্যর। সব ভিডিওগুলো একবার খুলে দেখল নীলার্ক। ভিডিওগুলোতে ওদের অজস্র পাগলামো দেখতে দেখতে ওর হাসি এলো মুখে, সাথে চোখে জল। সব ভিডিওগুলো দেখা হয়ে গেলে এইবার ও এলো আর একটা ফোল্ডারে। এখানে সব ওর দিদি ভাইয়ের ছবি, নীলার্কর জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। নীলার্ক তাকিয়ে থাকলো ছবিগুলোর দিকে। একটা মানুষ এত শান্তি দিতে পারে? ওর মনে পড়ল আংরাবাসার তীরে বসে অভিদা ওকে এই কথাটাই বলেছিল দিদিভাইকে নিয়ে। তাও কেন চলে গিয়েছিল অভিদাদা দিদিভাইকে ছেড়ে? নীলার্ক জানে না ওর দিভাই আর অভিদার মধ্যে কি হয়েছিল। তবে নীলার্ক ওই একটা মানুষকে ওর দিদিভাইয়ের মতোই শ্রদ্ধা করে। অভিদীপ্তর মতো মানুষ নীলার্ক আর কখনো দেখেনি। নীলার্ক জানে অভিদীপ্ত আর দেয়াসিনীর ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। ওদের দুজন দুজনকে ভালোবাসার জন্য পরস্পরকে দরকারও হয় না। তবে ও খুব করে চায় ওরা একসঙ্গে থাকুক। ল্যাপটপ বন্ধ করে ডায়েরিটা খুলল নীলার্ক। কাল যে চিঠিটাও লেখা শুরু করেছিল সেখানে সবটা সৌম্যকে খুলে লিখেছিল। তারই নিজ থেকে এবারও লিখতে শুরু করল অভিদাদাকে। শেষে ওর দিদিভাইকে লিখতে গিয়ে ওর চোখ থেকে এক ফোঁটা জল পড়ল ডায়েরির পাতায়। লেখাটা একটু ঘিঁটে গেল। নীলার্ক যত্ন নিয়ে একটা আঙুল ছুঁয়ে জলটা তুলে নিল। তারপর লেখা শেষ করে ব্যাগ খুলে সদ্য কেনা দড়িটা বের করল নীলার্ক। ঘরটায় একবার চোখ বুলিয়ে নিল। জলপাইগুড়ির বাড়ি, ওর নিজস্ব ঘরের কথা সব মনে পড়ল ওর। মাকে ভেবে কিছুক্ষণ কাঁদল। রাত বাড়ছে। ও ভাবল দিভাই যে কোনো সময় চলে আসতে পারে। উঠে পড়ল নীলার্ক। চেয়ারটাকে বিছানায় তুলে তার ওপর উঠে দাঁড়ালো। দড়িটাকে ভালো করে অনেকক্ষণ ফ্যানের সঙ্গে জড়িয়ে গলায় বেঁধে নিল। তারপর চেয়ারটাকে এক পা নিয়ে ঠেলে দিল নিচে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।